আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ডাক্তার মিথিলা ম্যাম হচ্ছে এবং কবিরাট প্রাইভেট হাসপাতালে আমারও কিছু কথা আছে। আমার আসলে আমার ওয়াইফের পদ্মার ব্যাপারে আমি একটু কঠোরতার কারণে দেখা গেছে যে আমার ওয়াইফের প্রেগনেন্সি জার্নি এটা হচ্ছে পুরোটা আমাকেই কভার করতে হয়েছে এবং এখানে আমি অন্য কাউকে অ্যালাউ করিনি। তো এই জায়গা থেকে আমার কিছু অভিজ্ঞতা আছে, যেহেতু আমার বাবুটা কবিরাট প্রাইভেট হাসপাতালে হয়েছে। তো আমি আমার অভিজ্ঞতাটা আসলে আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি, কারণ আমি ডাক্তার মিথিলার একটা ভিডিও দেখলাম। উনি ওখানে বলতেছে যে হচ্ছে মানে উনি ডাক্তার হিসেবে উনি দায়িত্ব পালন বলছে এই। তো উনি আসলে কেমন বলছে, কতটুকু ডাক্তার কি আসে বিষয়। এবং আমার ভিডিওটা দেখতে আসলে আমাদের পুরো সামগ্রিক দেশেরই আপনার হচ্ছে হাসপাতাল এবং ডাক্তারদের অবস্থা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে। আমি সবাইকে বলতেছি না, তবে ম্যাক্সিমামে আমার মনে হয় এরকম। হচ্ছে আমার 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 বাবুটা আসা আসলে 2 বছর পরে, আমার বিয়ে 2 বছর পরে। তো এটা আমার জন্য একটা অন্যতম একটা প্রাপ্তি ছিল। তো এটাকে আসলে এই নিয়ামতটাকে কোনোভাবে অবহেলা করার কোনো যৌক্তিক কারণ নেই। তো আমি আমার ওয়াইফকে আসলে সময় দেওয়ার জন্য এবং আমার চাকরি হইতে বিজনেস প্ল্যান হতে সব কিছু আমি ওইভাবে সেট আপ করছি যেন আমার ওয়াইফের শেষের সময়গুলো আমি হচ্ছে মানে পুরোপুরি ওখানে সময় দিতে পারি। এটা আমার আমার পুরো প্ল্যানিংটাই আমি 2 বছর আগে এরকম করে রাখছিলাম। মানে হ্যাঁ, এটা হয়তো বলতে পারেন বাবু হওয়ার 1 বছর আগে জানতে পারে, বাট আমি হয়তো নিজের কিছু আমল ছিল বা ওই জায়গাগুলোতে হচ্ছে বিশেষ করে ওইভাবে আসলে প্ল্যানটা ওইভাবে সাজাচ্ছি যেন প্রেগনেন্সির সময়টা হচ্ছে আমি ওইভাবে সময় দিতে পারি। তো আমি আমার প্রেগনেন্সির প্রথম টেস্টটা আসলে আয়শা মাহবু থেকে শুরু করি। আমি প্রায় প্রেগনেন্সির সময় 6টা ডাক্তার, আলাদা আলাদা 6টা ডাক্তার দেখাই। কারণ হচ্ছে আমি যে কোনো একজন ডাক্তার কাছে যাই, ওইখানে আবার কিছু মানুষ বলা হচ্ছে উনি ভালো না, উনি খারাপ। তো দেখা গেছে যে এটা নিজের ভিতরে একটা ভয় ঢুকে যায়, আবার হচ্ছে আরেকজন ডাক্তার চেঞ্জ করি। এবং আয়শা মাহবুবরা আমি যথেষ্ট হচ্ছে ভালো মনে করার কোনো যুক্তিকতা রাখি না। ওই মহিলাটা এতটুকু ফালতু যে হচ্ছে মানে আপনি মনে করেন যে হচ্ছে ওনার কাছে প্রথম 2বার চেক আপ করেছি ওনার কাছে চলে আসার কারণ ছিল হচ্ছে, আমি একটু ঘন ঘন করে বলছিলাম ভিডিওটা বেশি লং না হয়। ওনার কাছে চলে আসার কারণ হচ্ছে উনি হচ্ছে রোগীর কথা ভালো মতো শোনেন। এবং ওখানে আহ, এটা তো আমি প্রত্যক্ষদর্শী এবং আরও কিছু রুগী ছিল যাদের অভিযোগই ছিল এটা। মানে আমার ওয়াইফ আমার বলতেছে হচ্ছে উনি তো আমার কথাগুলো সবসময় ভালো করে শোনে নেয়। যেহেতু একজন রুগী যদি ডাক্তার কাছে যায়, সে আগে থেকে প্রিপারেশন নিয়ে যায় যে কী কী কথা আমার আছে, কী কী প্রশ্ন করবো বা কী কী আমি আমার সমস্যাগুলো বলবো, তারপরে উনি আমাকে চিকিৎসা করবে। তো উনি ওই কথাগুলো শোনার আগে না শোনায় ওষুধ টষুধ লিখে ফেলেছে আর আলটা করে আলটা তো ওনার অটোমেটিক ব্যবসা। মানে এটারে আমি কি ব্যবসা বলবো, আমার মুখে খারাপ শব্দ আসতেছে, যাই হোক। তো এটা ওনাদের অটোমেটিক ব্যবসা। যাই হোক, এরপরে ওনাকে 2বার চেক আপ করার পরে ওনাকে চেঞ্জ করে ডাক্তার মিথিলার কাছে আসি। ডাক্তার মিথিলার কাছে আসার পরবর্তী সময়ে মানে আমার ওয়াইফের প্রেগনেন্সির 1 মাস আগে আমি ওনার কাছে আসি। মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ সব কিছুই ঠিকঠাক ছিল। তো ওই 1 মাসে উনি আমাকে হচ্ছে আমার ওয়াইফকে প্রায় 10,000 টাকার মতো ওষুধ, 7 থেকে 10,000 টাকা, যেটা আমার হচ্ছে পুরো প্ল্যানিংটাকে পুরো এলোমেলো করে ফেলে। আমি কখনোই ভাবি না যে এত টাকার ওষুধ আসবে। যাই হোক, ওনার ওষুধটা আসলে কতটুকু কার্যকরী ছিল এটুকু আসতেছি। তো উনি যেহেতু ডাক্তার, উনি ওষুধ দিচ্ছে, এখন এটাকে তো আমাকে কভার করতে হবে। যাই হোক, আমার ওয়াইফ পুরো ফুল ডোজে শেষ করার পরবর্তীতে যখন হচ্ছে প্রেগনেন্সির সময়টা আসে, প্রেগনেন্সির সময়টা আসার পরে হচ্ছে আমরা প্রথমে একটা হচ্ছে একটা সরকারি একটা ইয়েতে যাই। ওখানে পরে ওনারা বলে যে আপনারা অন্য হাসপাতালে নিয়ে যান। সব কিছুই ঠিকঠাক ছিল। তো পরবর্তীতে হচ্ছে আচ্ছা যাক, প্রাইভেটে যেহেতু 1 মাস আগে দেখাইছি, প্রাইভেটে চলে আসি। প্রাইভেটে আসার পরবর্তীতে হচ্ছে ওনারা প্রথমে আলটা করায় বলে যে সব কিছু ঠিকঠাক আছে, রক্ত ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আপনারা হচ্ছে দেখেন। এই দেখাটা সর্বোচ্চ 2 ঘন্টা পর্যন্ত ইয়ে ছিল। ওনারা আমাদের ওখানে ভর্তি ছিল। 2 ঘন্টা পরে ওনারা বলতেছে হচ্ছে আমাদের রোগীর তো আসলে সমস্যা আছে, এটাকে সিজার করাইতে হবে, আপনাদের দ্রুত সম্ভব সিজার করা। তো সিজারের সাথে দেওয়ার পর আমরা বলি যে না, আমরা অপেক্ষা করবো। মানে পুরো একটা রাত আমরা ওখানে অপেক্ষা করি। আমরা বিকালে যাই, বিকেল যাওয়ার পরে ওখানে সারা রাত ওখানে অপেক্ষা করি। মানে সারা রাতের ভিতরে যে আসলে যে ইয়েটা হয়েছে, ওনাদের যে মনে করেন যে হচ্ছে যেগুলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা হচ্ছে নার্স হচ্ছে কিছুক্ষণ পর পরে এসে হচ্ছে আবার রোগী আপনার বাচ্চা মারা যাচ্ছে, বাচ্চার হার্টবিট কমে যাচ্ছে, বাচ্চার এই অবস্থা সে অবস্থা। তারপরেও আমি আমার জায়গা থেকে হচ্ছে এবং আমার বাইকে আমরা স্ট্রংই ছিলাম যে হচ্ছে না, আমরা অপেক্ষা করব। যেহেতু সমস্যা ছিল একটাই, জরায়ের মুখ খুলতেছিল, আর বাকি সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক ছিল, সব কিছু ঠিক ছিল, এভরিথিং ইজ পজিটিভ। এনে ওই ওই ডাক্তারের সব কিছু ঠিক ছিল। পরবর্তীতে হচ্ছে ওখানে আবার রাতে 12টা বাজে কুবের প্রাইভেট হাসপাতালের উনি কে, উনি ডাক্তার না, উনি হয়তো আমার থেকে মনে হয় মালিকের কেউ বা মালিক। উনি আমার কাছে আসে, উনি আমাকে বোঝানোর চেষ্টা করে যে হচ্ছে আমাদের এখানে উনি ডাক্তার, উনি হচ্ছে বেতনে চাকরি করে, উনি সিজার
বা নর্মালে করে ওনার কোনো লাভ নেই, ওনার সিজার নর্মাল দুটোই সমান কথা। মানে উনি বংশক বোঝাইয়া বলে যে সিজারের দিকে যেহেতু বলছে সিজার করার এই সে একটা ছিল। তারপর নার্সটা তো কিছুক্ষণ পর পরে এসে মানে আপনার বাচ্চার হার্টবিট কমে যাচ্ছে, এই অবস্থা সেই অবস্থা, কোনো পরিবর্তন নেই, কোনো ইয়ে নেই। এবং হচ্ছে তারপরে ডাক্তার মিতেলের সাথে আবার রাতের শেষ রাতের দিকে হচ্ছে 10টা-11টার দিকে হচ্ছে আমরা আবার কানেক্টেড হই যে হচ্ছে কী করতে হবে। উনি এখন তখন বাচ্চা খুব দ্রুত সময় সিজার করাইতে হবে, সিজার না করলে সমস্যা হবে, পায়খানা করে দিবে, এই করে দিবে, সেই করে দিবে। আর তারপরে যদি আমি একবার ওনার সাথে আমার ওগুলো বিষয়ে তর্ক বিতর্ক হয়েছে, এগুলো আমি এখন আনতেছি না, বিশেষ করে পর্দার বিষয়গুলো নিয়ে। তো তার পরবর্তীতে হচ্ছে এই আপনার হচ্ছে এর পরবর্তীতে আমি ওখানে বলে যে হচ্ছে আমরা কি অন্য কোনো হাসপাতালে যাবো কিনা, বাট উনি অন্য কোনো হাসপাতালে হচ্ছে সাজেস্ট করেন। উনি বলে যে গিয়েও লাভ নেই, যেখানে যান ঘুরে যাবে একই কথা, সব কিছু এরকমই, আপনারা হচ্ছে সিজারেই করাতে হবে। তারপরে আমি আমার জায়গা থেকে আমার ওয়াইফকে আমি বলি যে হচ্ছে তুমি যদি স্ট্রং থাকো তাহলে হচ্ছে আমরা অন্তত অপেক্ষা করি। তা আমরা সকাল পর্যন্ত অপেক্ষা করি। সকাল পর্যন্ত অপেক্ষা করার পরে যখন ফজরের পরে সারা রাত তো আসলে ঘুমাইতে পারিনি, আমার ওয়াইফ তো টোটালি ঘুমেনি। তো ফজরের পরবর্তী সময় হচ্ছে যখন মানে এটা আমরা পরে বুঝতে পারছি যে মানে সারা রাত যখন আমার ওয়াইফ হাঁটাচলা করছে বা আমার বাবুটা হচ্ছে নড়াচড়া করছে, ও ক্লান্ত হয়ে গেছিলো। তো শেষের দিকে ও হচ্ছে মানে মানে কিছুটা চুপ হয়ে গেছে, আমার বাবু আমার মেয়ে। তো চুপ হয়ে যাওয়ার কারণে ওই সময়টাতে হচ্ছে ডাক্তার ওই সময়টাতে কাজে লাগাইছে। ওই সময়টাতে হচ্ছে ওনারা চেক আপে এসে বলতেছে আপনার বাচ্চার হার্টবিট টোটালি নেই। ও বেশি মানে বিষয়টা এরকম যে আমার বাচ্চাটা মারা যাচ্ছে, সিচুয়েশনটা এরকম ক্রিয়েট হচ্ছে যে আমার বাচ্চাটা মারা যাচ্ছে, পেটের ভিতরে যত দ্রুত সম্ভব সিজারের হচ্ছে ডিসিশনে আসতে হবে। এখন দেখেন আমার 2-3 বছরের অপেক্ষা, আমার মেয়ে, আমার সন্তান, আমি তো এটাকে কোনোভাবেই হচ্ছে চাইবো না যে আমার বাচ্চাটা না আসুক, বা আমারও তো একটা মানবিক আমারও তো একটা আবেগ আছে। তো এর পরবর্তীতে হচ্ছে আসলে এইটা আমরা লাস্ট শেষে যখন বলতেছে যে হচ্ছে বাচ্চা মারা যাচ্ছে, বাচ্চা আর নাই, বা বাচ্চা খুব দ্রুত সময়ে হার্টবিট কমে গেছে, তো এই বিষয়টা হচ্ছে খুবই আমরা নিতে পারি নাই। পরবর্তীতে হচ্ছে আমার বাইরে ডাকার পরে হচ্ছে ডাক্তার সাথে ইয়ে করি, এই মানে ডাক্তার সাথে ইয়ে করার পরবর্তী সময় হচ্ছে তারপরে হচ্ছে আমার ওয়াইফকে বড় সিজার করাতে হয়। তো এই বিষয়টাতে আমি যতটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার থেকে মনে হয় উনি আমাকে 7,000 টাকা বা 10,000 টাকা যে ওষুধ দিচ্ছে 1 মাস আগে, এই ওষুধের সাথে আমার ওয়াইফের কিন্তু আবারও বলতেছি সব কিছু ঠিক ছিল। বাচ্চার পজিশন প্রথমে 20 পজিশন ছিল, পরবর্তীতে পজিশন ডেলিভারির আগে পজিশনও ঠিক হয়ে গেছে, সব কিছু ঠিক ছিল আলহামদুলিল্লাহ। জাস্ট একটা সমস্যা ছিল, জরায়ু মুখটা করতেছিল না। তো হচ্ছে এই এই জরায়ু মুখ না খোলা বা এই এই একটা ফ্যাক্টরকে আমি মনে করি ওনার ওই ওষুধের ভিতরে কোনো কারিশমেটিক বিষয় আছে, এবং হয়তো উনি এটা জানেও না। এনারা তো হচ্ছে কি বা কি মানে ডাক্তার, বাট গবেষণা ধর্মিত ডাক্তার না, মানে মেডিসিন বিশেষজ্ঞ না, যে হচ্ছে মেডিসিন অ্যানালাইসিস যে এই মেডিসিনটা কীভাবে উৎপাদন হয়, এটাতে কী কী রিয়াকশন আছে, কী আছে, পঞ্চায়েতে আসতেছে ওই মেডিসিনের লোক আসতেছে লিখে ফেলতেছে, এরকমও হতে পারে। আবার হয়তো উনি জেনেও দিতে পারে, আই ডোন্ট নো। বাট আমি মনে করি ওই ওষুধের ভিতরে এমন কিছু বিষয় ছিল যেখানে হচ্ছে এই জরায়ু মুখ না খোলার বিষয়টাকে প্রভাবিত করছে, যেন হচ্ছে এটা নর্মালে না হয় সিজারের দিকে যেতে হয় আমি মনে করি। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে উনি যতবারই সিজারের কথা বলছে, উনি ওনার হাসপাতাল যতবারই সিজারের কথা বলছে, বুঝলাম উনি একজন ডাক্তার, ওনার এটা হচ্ছে ওনার দায়িত্ব, ওনার বলা, এটুকু আমি বুঝলাম। ওনার 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 ব্যবসা দেখে আমি বুঝলাম যে হচ্ছে এটুকু ওনার দায়িত্ব বুঝলাম। কিন্তু পাশাপাশি ওনার দায়িত্ব এটুকুও ছিল না যে হচ্ছে একজন রোগী বা একজন মা যে হচ্ছে প্রেগনেন্সি রোগী, সে যদি হচ্ছে সিজারে যায় এর পরবর্তী স্টেপগুলোতে কত ধরনের কষ্ট পোহাতে হয়। তিনি একবারও তো এই কথা বলে নাই যে হচ্ছে বোন তুমি একটু কষ্ট করো, যে হচ্ছে এই কষ্টটা বললে যদি নর্মালে হয় তুমি অনেকগুলো কষ্ট থেকে পরবর্তী কষ্ট থেকে সেভ পাবা, পরবর্তী তুমি এর থেকে আরও বেশি বেশি কষ্ট তোমাকে সহ্য করা লাগতে পারে। এরকম সাজেশন না ওনার নার্স, না ওনার ডাক্তার, না ওনার হাসপাতালের মালিক কেউ বলে নাই। মানে এনি পার্সন বলে না, তো শুনে একজন ডাক্তার। মানে আমার জানি না আমার পয়েন্টটাকে আপনারা কীভাবে নিয়েছেন। আমি এইগুলো বিষয় নিয়ে ইমেল আখলাকে বা হচ্ছে ওগুলো বিষয় তো যাচ্ছি না, ওগুলো টোটাল আমি বিষয়ে কথাই বলতেছি। আমি জাস্ট শুধু এই বিষয়টা বলতেছি যে হচ্ছে উনি ডাক্তার হিসেবে কি এটুকু অন্তত কনভিন্স করার ইয়ে ছিল না। যেমন একজন রোগীর ক্ষেত্রে আমরা কী জানি, একজন রোগীর ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টের প্রথমে এটা হচ্ছে 50% হচ্ছে তাকে মানসিক শক্তি দেওয়া, যেন উনি মানসিক শক্তি অর্জন করতে পারে, যে হচ্ছে মানে ওনার প্রেগনেন্সি বিষয়টাকে এগিয়ে নেওয়ার জন্য। প্রেগনেন্সি নিয়ে আমি কিন্তু পড়াশোনা করছি, করি না যে তার আমি জেনারেল, বাট এই লাইনে আমি যত আমার এই প্র্যাকটিসিং মুসলমান হিসেবে বা প্র্যাকটিসিং হিসেবে আমি এই জিনিসগুলো ট্রাই করার চেষ্টা করছি যে আসলে এই সময়গুলোতে কীভাবে সময় দেওয়া যায়। এবং
এবং এই একটা বইও আমি কিনছিলাম, খুবই ভালো একজন গাইনি বিশেষজ্ঞের বই ছিল। তো তো ওই সময়টা উনি মানে ওখানকার বাসায় হচ্ছে মেন যে প্রেগনেন্সির সময়টাতে একজন মহিলাকে রোগীকে হচ্ছে মেন এটা হচ্ছে তাকে সাহস দেওয়া, শক্তি দেওয়া। আপনারা দেখেন, আমি আমার রিপোর্টটা আপনারা ইচ্ছে করলে আমি ওপেন করতে পারি, যে হচ্ছে আমার বাবুর পজিশন হইতে এভরিথিং ইজ ওকে। এখানে যদি হয়তো বলতে পারতেন উল্টা পজিশন বা হচ্ছে অন্য কোনো সমস্যা আছে, রক্ত পানি পানি নাই বা অন্য কোনো সমস্যা, নো, অন্য কোনো সমস্যাই ছিল না, যার সমস্যা একটাই, জ্বরের মুখটা খুলতেছিল না। তাহলে এই সিচুয়েশনে কি আমার ওয়াইফ এই সাজেশনটা বা ওই মহিলা থেকে, এই ডাক্তার থেকে বা এই নার্স থেকে কি এই সাজেশনটা পাওয়ার মানে পাওয়া উচিত ছিল না, যে হচ্ছে যে হ্যাঁ আপনি একটু ধৈর্য ধরেন, অন্তত আপনাদের সব কিছু ঠিক আছে, সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে, আপনি একটু ধৈর্য ধরেন, বা ওইভাবে যে আপনি যদি সিজনে আমরা যাইও, এটা আপনার জন্য, আপনার লাইফের জন্য পুরো জীবনে আপনি এটা ভোগ করা লাগবে। আর প্রেগনেন্সির সময় যদি আপনি একটু কষ্ট করেন, একদিন দুই দিন 1-2 ঘন্টা কষ্ট করেন, তাহলে হচ্ছে আপনার জীবনের জন্য একটা খুবই ভালো একটা ফলপ্রসূ একটা বিষয় হবে। কিন্তু এইরকম তো কোনো সাজেশন আমাদের ছিল না। তার মানে এই বিষয়গুলো থেকে স্পষ্ট বলা যায় যে এই ডাক্তারগুলো হচ্ছে, এই হাসপাতালগুলো হচ্ছে ডাকায়, এগুলো একটা জানোয়ার, এগুলো হচ্ছে একটা জানোয়ার, এগুলোর ভিতরে কোনো ধরনের মানবিকতা নেই, কোনো ধরনের ডাক্তারি কমন সেন্স নেই। এরা হচ্ছে এটা ব্যবসা করতে আসছে, এরা এটা জানে না যে হচ্ছে, যেমন একজন শিক্ষকের শিক্ষকতা পেশা হচ্ছে শিক্ষা দেয়া, তার পেট চালানো, অন্যান্য বিষয়গুলো আলাদা এখানে। তেমনি একজন ডাক্তারের মেইন আদর্শিক বিষয় হচ্ছে তার হচ্ছে সেবা দেয়া, সেখানে সেবা দিতে আসছে। একজন ডাক্তার হওয়ার মেইন আইডিওলজি হচ্ছে সেবা দেয়া। আমাদের ডাক্তার প্রয়োজনে সেবা দেওয়ার মন মানসিকতা নিয়ে চলে, বলেন তো? মনে হয় যে খালি গলা কাটবে কিভাবে, আমি তো এই আমার তো ডাক্তার সাথে আমার কানেক্টেড কম, কারণ এই বড় বড় ডাক্তারগুলো হচ্ছে আমার বাইরেই হ্যান্ডেল করে। কিন্তু এখানে আমার ওয়াইফের এই পর্দার বিষয় এবং অন্যান্য বিষয়, কারণ আমি কভার করছি, তো তো 5-6 জন ডাক্তার আমি চেঞ্জ করে পারছি। আমি বুঝতে পারছি যে এই দেশের ডাক্তারগুলো কীরকম। আমি কিন্তু কখনোই ছোটোখাটো ডাক্তার দেখানোর পক্ষে ছিলাম না, আমি সবসময় বড় ডাক্তারের সাজেশন নিয়ে নেওয়ার পক্ষে ছিলাম। কারণ হচ্ছে আমি তো বললাম ভাই, আমার 2 বছর পরে একটা বাবু আসছে, আমি এটাকে কোনোভাবেই হচ্ছে অবহেলা বা অন্য কোনো ইয়েতে আমি দেখতে চাই না বা করিও না। তো এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের ডাক্তারদের অবস্থা হচ্ছে এরকম। মিথিলে কত সুন্দর করে সে বলে ফেলতেছে যে হচ্ছে মানে সে তার ডাক্তার হিসেবে তার পরামর্শ দিচ্ছে, ডাক্তার হিসেবে এই যে এখন আমাদের এই যে ভাইরা এখন একটা প্রেগনেন্সি নিয়ে যে আন্দোলনটা হচ্ছে বা ইয়ে করছে, ধরেন যে ওনারা আমার মতো অন্য হাসপাতালে না গিয়ে ওখানে করাইতো, তাহলে কোনো কথা হতো না। অন্য হাসপাতালে যাওয়ার কারণে এই পার্থক্যটা আসলে বুঝতে পারতেছে। একটা হাসপাতালে হচ্ছে সিস্টেম এরকম, আর একটা হাসপাতালে গিয়ে ওনারা দেখতেছে যে সব কিছু ঠিকঠাক আছে, নর্মাল হওয়ার মতো। ওই ডাক্তার হয়তো আলহামদুলিল্লাহ মুসুরাটা যে ডাক্তার দেখাইছে, আল্লাহ ওনাকে মানে কী বলবো, ওনার জন্য দোয়া রইল। উনি হয়তো ভালো ডাক্তার, একজন আদর্শিক ডাক্তার। এই যে আমি যেমন একজন খারাপ ডাক্তারের সমালোচনা করলাম, তেমনি একজন ভালো ডাক্তারের জন্য দোয়া করলাম। তো এইটুকুই, এই যে ডাক্তার নিজেরা এখন কত সুন্দর করে বলবে আমি সার্জন, এই সেই পেটা ডাক্তারে যদি না জানেন হুদাহুদি কেন ডাক্তারি করতে আসেন? এগুলো হচ্ছে একটা ধরনের আপনারা ব্যবসা করতে আসেন, তো ব্যবসার ইয়ে নিয়ে বসে থাকেন শুধু শুধু এরকম মানুষের হয়রানি করে। ঠিক আছে, আমার ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে। আম, সবাই আসলে সবাইকে পরামর্শ দেবে, মানে হচ্ছে এই বিষয়গুলো তো সচেতন হয়। এই বিষয়গুলো কথা না বললে দেখা যাচ্ছে যে আমরা এই সিন্ডিকেট থেকে বাইরে হই, ডাক্তারের সিন্ডিকেট এগুলো পুরো একটা সিন্ডিকেটের ভিতরে পড়ে গেছে। এগুলো নিয়ে সবাই আওয়াজ তোলে। সালামালাইকুম।